কিন্তু সারা রাজপ্রাসাদ খুঁজেও মিনবতীর কোনো খোঁজ পাওয়া গেল না। সেদিন সন্ধ্যায় সে কথা গিয়ে পৌঁছাল মহারাজের কানে। কি, মিনবতীকে পাওয়া যাচ্ছে না? এ কথা তোমরা এখন আমাকে বলছো? কি করব মহারাজ, দিদি তো খানিক আগেই সে সংবাদ পাঠালো। গতকাল রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আর সে এখন সংবাদ পাঠিয়েছে? এসব ছেলে খেলা নাকি? এতক্ষণ নাকি প্রাসাদের আনাচে কানাচে খুঁজেছে। অবশেষে রাজমাতার আদেশে রূপমতীকে রাজপ্রাসাদে ঠাঁই দেওয়া হলো। পুষ্প তাকে নিজের কন্যার মতো বুকে তুলে নিলেন। এসো মা, এসো। শত্রুর ঘর বলে ভয় পাবে না মা। এ বাড়িতে তুমি সম্পূর্ণ নিরাপদ। আজ থেকে এই বাড়িকে নিজের বাড়ি মনে করে থাকবে। আপনাদের আতিথেয়তায় মুগ্ধ আমি মহারানী। শত্রুদেরও মানুষ এভাবে আপন করে নিতে পারেন তা জানা ছিল না। মরে যাই মরে যাই, মেয়ের আদিক্ষেতা দেখে মরে যেতে ইচ্ছে করছে। এসো মা, এসো। কারো কথায় কান দিবে না একদম। আজ থেকে তুমি এ কক্ষেই থাকবে। আমি একজন দাসীকে বলে দিচ্ছি, সে তোমার সব কাজ করে দেবে। সেদিন থেকে আস্তে আস্তে রূপমতী সবার আপন হয়ে গেল। কিন্তু মহারাজের মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। তার মধ্যে বড় রানী গিয়ে একদিন বলল, মহারাজ, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন? আপনি না এই রাজ্যের রাজা, আর আপনি নিজের ঘরের দেশের শত্রুকে ঠাঁই দিলেন। কিসের কথা বলছো বৌমা? বলছি রূপমতির কথা। শত্রুর কন্যা আমাদের প্রাসাদে আছে, সেটা কি ভালো দেখায় মহারাজ? ও আমাদের সরলতার সুযোগ নিয়ে বড় ধরনের ক্ষতি করে ফেললে তখন কি হবে? তা ঠিক বলেছ, আমিও এটা নিয়ে ভাবছিলাম, কিন্তু কি করা যায় বলো তো? রাজমাতা, পুষ্প সবাই তো ওকে চোখের মনি করে রাখছে। এমত অবস্থায় কোনো পদক্ষেপ নেওয়া কি ঠিক হবে? আর আমাদের রাজকুমারের কথাই বা বাদ যাবে কেন? সেও তো ওই কন্যার কথাই অজ্ঞান। আমার মন বলছে রূপমতি ইচ্ছে করেই চারদিকে মোহের জাল বুনে আমাদের ফাঁসাচ্ছে। সবাইকে আটকিয়ে সেই সিংহাসন দখল করতে চায়। বুঝেছি। এই মেয়ে প্রাসাদে এসে গোপন কোনো খেলা শুরু করেছে। অচিরেই ওকে এখান থেকে সরাতে হবে। তাই করুন মহারাজ, তাই করুন। দয়া করে এই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন। ঠিক আছে, আমি আজই এর একটা বিহিত করছি। সেদিনই মহারাজ সূর্য জরুরি সভা ডাকলেন। এদিকে আদিত্য কুমার আর কালো কন্যা সুখে শান্তিতেই পুত্র আর পুত্রবধূকে নিয়ে বসবাস করছিলেন। কিন্তু এর মধ্যে আদিত্য কুমারের হঠাৎ করে এক কঠিন অসুখ ধরা দিল। কি হয়েছে মহারাজ? এইভাবে ছটফট করছেন কেন? কি হয়েছে আপনার? আবার কিছুই ভালো লাগছে না রানী। মনে হচ্ছে এই রাজপ্রাসাদ ছেড়ে দূরে কোথাও চলে যাই। সবকিছু আমার কাছে বিষের মতো লাগছে। সারাদিন রাজকার্য নিয়ে পড়ে থাকেন দেখে এই অবস্থা হয়েছে। কতবার বলেছি নকুল কুমারের হাতে সব দিয়ে নিশ্চিন্ত থাকুন। তাই করো রানী, তাই করো। আমি আর এসব চাপ নিতে পারছি না। নকুলকে ডেকে সব বুঝিয়ে দাও। কিন্তু তাতেও কোনো ফল হলো না। নকুল কুমার রাজভার গ্রহণ করবার পরও মহারাজ আগের মতোই নির্ঘুম রাত পার করতে লাগলেন। আর কতই ভাবে বসে থাকবেন মহারাজ? এবার একটু ঘুমানোর চেষ্টা করুন তো। ইস, ঘুমাও ঘুমাও, তোমার কেবলই এক কথা। আমার ঘুম না আসলে আমি কিভাবে ঘুমাবো বলো তো? আমি যে দু চোখের পাতা এক করতে পারছি না। ঘুম আসে না? এ কেমন বিপদ হলো রে নকুল? এখন কি করেই রোগ থেকে মহারাজকে সুস্থ করব? তুমি একদম চিন্তা করো না মা। আমি রাজবৈদ্যকে সংবাদ দিচ্ছি। উনি নিশ্চয়ই এ রোগের নিদান দিতে পারবেন। তাই কর বাছা, এখনই রাজবৈদ্যকে প্রাসাদে নিয়ে আয়। রাজকুমারের আদেশ পেয়ে সাথে সাথে রাজবৈদ্য প্রাসাদে ছুটে এলো। কিন্তু মহারাজে রোগ নির্ণয় করতে পারলেন না। রাজা মশাইয়ের সবকিছুই তো স্বাভাবিক দেখছি মহারানী। কিচ্ছু স্বাভাবিক নয় রাজবৈদ্য, কিচ্ছু স্বাভাবিক নয়। আমি যে সারা রাতে একটুও ঘুমাতে পারি না। ঘুম যে কেন আসছে না সেটা তো আমিও বুঝতে পারছি না। বলছিলাম কি বৈদ্যমশাই, বাবাকে একটু ঘুমের ওষুধ খাওয়ালে কেমন হয়? হয়তো ওষুধের প্রভাবে তিনি ঘুমোতে পারতেন। তা ঠিক বলেছ বৌমা।
আমি একটা ওষুধ দিচ্ছি, ওটা খাইয়ে দেখো কোনো ফল হয় কিনা। সাথে সাথে মহারাজকে সেই ঔষধ খাওয়ানো হলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তিনি নির্ঘুম রাত পার করতে লাগলেন। এর মধ্যে একদিন ঝড়ে পজুরদস্ত হয়ে সৈন্যরা প্রাসাদে ফিরে এলো। যুবরাজ নকুল কুমারের জয় হোক। বলো সৈন্য, কি সংবাদ নিয়ে এলে? আপনার জন্য দুঃসংবাদ আছে যুবরাজ। কাল রাতের ঝড়ে কাল নাগিনী সাগরের জলে তলিয়ে গেছে, সাথে আমাদের নৌকার এক মল্লাও। আমরা কোনরূপ প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। তোমরা এই কথা বলতে এসেছো? এদিকে আমার বাছার অসুখ নিয়ে মরছি, আর তোমরা এসেছো কাল নাগিনীর সংবাদ নিয়ে। চুলোই যাক ওই কাল নাগিনী, ওর কথা একটিবার উচ্চারণ করবে না। গোস্তাকি মাফ করবেন যুবরাজ, আমাদের ভুল হয়ে গেছে। এভাবে সময় কেটে যেতে লাগলো। আদিত্য কুমারের অবস্থাও দিন দিন খারাপ হতে থাকলো। এদিকে চেতক কুমারের কথা মতো কাজল রেখা সেই শাল গাছে জঙ্গলে গিয়ে হাজির হলো। এই সেই শালবন, এখানকার কোন গাছে সোনার মৌমাছির রূপোর মৌচাক আছে, আমাকে তা খুঁজে বের করতে হবে। এই বলে সে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই সে একটি গাছের ডালে সেই মৌচাকটিকে দেখতে পেল। ওই তো সেই মৌচাক, কিন্তু আশপাশে তো একটা মৌমাছিও দেখা যাচ্ছে না। হয়তো ওরা মধু সংগ্রহ করতে গেছে। এই সুযোগ, ওরা আসার আগেই এখান থেকে মধু নিয়ে চলে যাই। এই বলে সে সেই মধুর চাকের দিকে হাত বাড়ালো। অমনি এর ভেতর থেকে তার মৌমাছি বের হয়ে এলো। হাই বিধাতা, এর ভেতর এত মৌমাছি! ওরা যদি এখন আক্রমণ করে বসে, তাহলে তো আর বাঁচার উপায় থাকবে না। ভয় পেও না কন্যা, আমরা তোমাকে হুল ফোটাবো না। কিন্তু তুমি আমাদের মধু চুরি করতে এলে কেন? আমি নিরুপায় হয়ে এসেছি। আমি যদি এই সোনার মধু না নিয়ে যেতে পারি, তাহলে যে আমার স্বামী আর বাঁচবে না। কি হয়েছে তোমার স্বামীর? আমাদের এই মধু কোনো মানুষ পান করতে পারে না। আমার স্বামীর কিচ্ছু হয়নি, তবে পিঁপড়ের রাজকন্যা মিনবতী আজ মৃতপ্রায়। সেজন্যই আমার স্বামীকে পিঁপড়ে রানী বন্দি করে রেখেছে। ও বুঝেছি, তোমার স্বামী পিঁপড়ে রানীকে আঘাত করেছে। এ তো ভারী খারাপ কাজ। না, ও এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই এই কাজ অন্য কেউ করেছে, আর তার দোষ গিয়ে পড়েছে আমার নির্দোষ স্বামীর ওপর। বুঝেছি, আজকাল শত্রুর তো আর অভাব নেই। এই দেখো, আমরা কারো কোনো ক্ষতি করি না, কিন্তু এই দুষ্টু লোকেরা আমাদের মধু নিয়ে চলে যায়, আগুন জ্বালিয়ে আমাদের সন্তানদের হত্যা করে। যাকে সে কথা, তোমাকে আমরা মধু দেব, তবে তার জন্য আমাদের একটা কাজ করে দিতে হবে। বলো কি শর্ত? আমাদের এই জঙ্গলে ফুলের বড়ই অভাব। আমাদের গাছগুলোতে ফুল ফুটছে না, আর ফুল না থাকায় আমরা মধুও সংগ্রহ করতে পারছি না। তুমি যদি তোমার হাতের ছোঁয়ায় ফুলগুলোর কড়ি ফোটাতে পারো, তবেই মধু পাবে। সে কাজ আমার দ্বারা হবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। এই বলে কাজল লেখা আধ ফোঁটা সেই কলিগুলো স্পর্শ করলো। সাথে সাথে সেগুলো ফুল হয়ে ফুটতে শুরু করলো। এই তো ফুল ফুটতে শুরু করেছে। যাক বাবা, অবশেষে আমি সার্থক হলাম। বাবা, তোমার হাতে জাদু আছে কন্যা। আমরা এতদিন ধরে চেষ্টা করেও যে কাজ করতে পারিনি, তা তুমি আজ করে দেখালে। এবার আমার প্রাপ্য মধুটুকু দাও মৌমাছি রানী, আমি তা নিয়ে স্বামীকে উদ্ধার করতে চাই। নিশ্চয়ই নেবে। এই নাও সোনার মধু। এটা যে কোনো কীটপতঙ্গকে পান করালে সে সাথে সাথেই সুস্থ হয়ে উঠবে। তবে মনে রাখবে, এই কার্যক্ষমতা মাত্র 3 প্রহর। এর মধ্যে এটা পান না করালে তা আর কাজে দেবে না। আমি এই সময়ের মধ্যে পিঁপড়ে রাজকুমারীকে এটা পান করাবো। মৌমাছি রানীর কাছ থেকে মধু নিয়ে কাজল রেখা পিঁপড়ে রাজ্যে রওনা দিল। এদিকে রূপমতীকে রূপনগরে পাঠিয়ে ডাকাত সর্দার অপেক্ষার প্রহর গুনতে লাগলো। এতদিন হয়ে গেল মেয়েটা গেছে, আজও তার কোনো সংবাদ পেলাম না। না জানি ও কোথায় আছে, কি করছে। রাজকন্যা রূপনগর রাজপ্রাসাদে আছে মহারাজ, তার জন্য একদম চিন্তা করবেন না। বাহ 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 বাহ, এই না হলো আমার কন্যা। যেভাবে শিখিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবেই কাজ করছে। তাহলে তা মন্ত্রী,
মহারাজ সূর্যের কি খবর? উনি কি শাস্তির কোনো আদেশ দিয়েছেন? না মহারাজ, আমি যতটুকু জেনেছি আজকে মহারাজ জরুরি সভা ডেকেছেন। সেখানে রাজকুমারী এবং আমাদের সৈন্যদের বিচার হবে। তাহলে তো সেখানে যেতে হয়। যে করি হোক ওই সভা থেকে রূপমতীকে উদ্ধার করতেই হবে। সে কি, আপনি যাবেন মহারাজ সূর্যের রাজসভায়? ওরা জানতে পারলে কি হবে ভেবে দেখেছেন? তখন আর ফিরে আসতে হবে না, মহারাজ নিজে আপনাকে কাতল করবেন। সেই সুযোগ ওকে দিলে তো করবে। আমি যাব ছদ্মবেশ ধারণ করে, যাতে কেউ আমায় চিনতে না পারে। আর আমি না গেলে রূপমতীর ক্ষতি হয়ে যেতে পারে। ওকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? ডাকাত সর্দার কি রূপমতীকে বাঁচাতে পারবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।